আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ছট মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে দেশবাসী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানান। অপারেশন সিন্দুরের সাফল্য প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করেছে বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। জিএসটি বাঁচাত উৎসব নিয়েও জনগণের মধ্যে তুমুল উৎসাহ দেখা যাচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেল ও বন্দে মাতরমের 150 বছর পূর্তিও মন কি বাতে বিশেষ প্রাধান্য পেয়েছে। 4 দিনব্যাপী ছট পুজোর দ্বিতীয় দিনে আজ পালিত হচ্ছে খারনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 22তম আসিয়ান শীর্ষ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপ লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ছট মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছট পুজো উপলক্ষে দেশবাসী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানান। ছট পুজোর ঘাটে সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে একজোট হন তা ভারতের সামাজিক ঐক্যের এক অপূর্ব উদাহরণ বলেও উল্লেখ করেন শ্রী মোদী। छठ का व्रत रखने वाली महिलाएं जिस समर्पण और निष्ठा से इस पर्व की तैयारी करती हैं, वो अपने आप में बहुत प्रेरणादायक है। छठ का महापर्व संस्कृति, प्रकृति और समाज के बीच की गहरी एकता का प्रतिबिंब है। छठ के घाटों पर समाज का हर वर्ग एक साथ खड़ा होता है। ये दृश्य भारत की सामाजिक एकता का सबसे सुंदर उदाहरण है। দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি সম্প্রতি যে চিঠি লিখেছেন সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকের কাছ থেকেই তিনি চিঠির উত্তর পেয়েছেন, তারাও প্রধানমন্ত্রীর ভাবনার শরিক হয়েছেন। ওই চিঠি পেয়ে শ্রী মোদী উল্লেখ করেছিলেন, দেশের গৌরবজনক সাফল্য এবছরের উৎসবের মরশুমকে আরো বর্ণময় করে তুলেছে। त्योहारों के इस अवसर पर मैंने आप सभी के नाम एक पत्र लिखकर अपनी भावनाएं साझा की थी। मैंने चिट्ठी में देश की उन उपलब्धियों के बारे में बताया था जिससे इस बार त्योहारों की रौनक पहले से ज्यादा हो गई है। मेरी चिट्ठी के जवाब में मुझे देश के अनेक नागरिकों ने अपने संदेश भेजे हैं। वाकई ऑपरेशन सिंदूर ने हर भारतीय को गर्व से भर दिया है। তার চিঠিতে তিনি ভোজ্য তেলের ব্যবহার 10% কম করার জন্য সকলের প্রতি যে আবেদন জানিয়েছিলেন তাতেও ব্যাপক সাড়া মিলেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের উল্লেখ করে তিনি বলেন, ওই অভিযানের সাফল্য প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করেছে। একসময় যে সমস্ত এলাকায় মাওবাদীদের আতঙ্কে নিষ্প্রদীপ থাকত, সেই সব এলাকাও এবার উৎসবের আনন্দে আলোকিত হয়ে উঠেছে। মানুষ যে মাওবাদী আতঙ্কের বিভীষিকা থেকে বেরিয়ে এসে তাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান সে কথাও স্পষ্ট জানান তিনি। জিএসটি বাঁচাত উৎসবও এরপর স্থান পায় প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, জিএসটি হারের সাম্প্রতিক যে সংশোধন করা হয়েছে তা নিয়ে জনগণের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, আর এই উৎসবের মরশুমেও সেই উৎসাহের প্রতিফলন দেখা গেছে। জিএসটি হার কমার ফলে বাজারে এবার স্বদেশি পণ্যের কেনাকাটা বেড়েছে। जीएसटी बचत उत्सव को लेकर भी लोगों में बहुत उत्साह है। इस बार त्योहारों में एक और सुखद बात देखने को मिली। बाजारों में स्वदेशी सामानों की खरीदारी जबरदस्त तरीके से बढ़ी है। मैंने अपने पत्र में खाने के तेल में 10% की कमी करने का भी आग्रह किया था। इस पर भी लोगों ने बहुत सकारात्मक रुख दिखाया है। স্বচ্ছতা ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়াস প্রসঙ্গে শ্রী মোদী অনেকের কাছ থেকে বার্তা পেয়েছেন বলেও জানান। বিভিন্ন শহরের স্বচ্ছতা বজায় রাখার যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তারও উদাহরণ দেন তিনি। ছত্তিশগড়ের অম্বিকাপুরে প্লাস্টিক বর্জ্য পরিষ্কারের জন্য এক অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে চালানো হচ্ছে গার্বেজ ক্যাফে, যেখানে প্লাস্টিক আবর্জনা নিয়ে গেলে বিনামূল্যে ভরপেট খাবার দেওয়া হয়। छत्तीसगढ़ के अंबिकापुर में शहर से प्लास्टिक कचरा साफ करने के लिए एक अनोखी पहल की गई है। अंबिकापुर में गार्बेज कैफे चलाए जा रहे हैं। ये ऐसे कैफे हैं जहां प्लास्टिक कचरा लेकर जाने पर भरपेट खाना खिलाया जाता है। अगर कोई व्यक्ति 1 किलो प्लास्टिक लेकर जाए
उसे दोपहर या रात का खाना मिलता है और कोई आधा किलो प्लास्टिक ले जाए तो नाश्ता मिल जाता है। ये कैफे अंबिकापुर म्युनिसिपल कॉर्पोरेशन चलाता है। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার কপিল শর্মাও এইরকম আরেক অভিনব উদ্যোগ নিয়েছেন। হ্রদের শহর হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে তিনি সেগুলি পুনরুজ্জীবনের কাজ শুরু করেছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ম্যানগ্রোভের গুরুত্বের কথাও তুলে ধরেন। নোনা জল ও স্যাঁতস্যাঁতে এলাকায় গড়ে ওঠা এই ধরনের গাছ সামুদ্রিক বাস্তুতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। গুজরাটের আমেদাবাদের কাছে ঢোলেরায় বন দপ্তর এক বিশেষ উদ্যোগ নিয়েছে। বছর 5 আগে তারা সেখানে ম্যানগ্রোভ লাগানো শুরু করে। এখন তা 3,500 হেক্টর জমির ওপর বিস্তৃত। এর ফলে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে। गुजरात के वन विभाग ने मैंग्रोव के इस महत्व को समझते हुए खास मुहिम चलाई हुई है। 5 साल पहले वन विभाग की टीमों ने अहमदाबाद के नजदीक धौलेरा में मैंग्रोव लगाने का काम शुरू किया था और आज धौलेरा तट पर 3,500 हेक्टेयर में मैंग्रोव फैल चुके हैं। इन मैंग्रोव का असर आज पूरे क्षेत्र में देखने को मिल रहा है। ঢোলেরার পর কচ্ছেও ম্যানগ্রোভ লাগানোর কাজ জোর কদমে চলেছে বলে প্রধানমন্ত্রী জানান। কোরি ক্রিকে একটি ম্যানগ্রোভ লার্নিং সেন্টার তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী এক পেড় মাকে নাম কর্মসূচি আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশীয় কুকুর যেভাবে বিএসএফ, সিআরপিএফ সহ নিরাপত্তা সংস্থাগুলির কাজে সহায়তা করছে তাদের কথাও তুলে ধরেন মন কি বাতে। বিএসএফ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের বিদেশি নামে ডাকার পরিবর্তে ভারতীয় নাম দেওয়ার পরম্পরা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পূর্তিকে গোটা দেশের জন্য এক বিশেষ ক্ষণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আগামী 31 অক্টোবর তার জন্মদিনটি গুজরাটের একতা নগরে স্ট্যাচু অফ ইউনিটির কাছে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে একতা দিবস কুচকাওয়াজে দেশীয় সারমেয়দের বিশেষ দক্ষতা প্রদর্শিত হবে। এছাড়া 31 তারিখ সারা দেশে যে একতা দৌড় বা রান ফর ইউনিটির আয়োজন করা হচ্ছে তাতে যেন সকলে যোগ দেন তারও আহ্বান জানান নরেন্দ্র মোদী। सरदार साहब की जयंती देश भर में होने वाली रन फॉर यूनिटी में आप भी जरूर शामिल हो और अकेले नहीं, सबको साथ लेकर के शामिल हो। एक प्रकार से युवा चेतना का ये अवसर बनना चाहिए। एकता की दौड़ एकता को मजबूती देगी। ये उस महान विभूति के प्रति हमारी सच्ची श्रद्धांजलि है जिन्होंने भारत को एकता के सूत्र में पिरोया था। প্রধানমন্ত্রী মন কি বাতের ভাষণে জাতীয় গান বন্দে মাতরমের কথাও উল্লেখ করেন। এই গান আমাদের মনে যে উদ্বেলিত ভাবনা জাগিয়ে তোলে সে কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গানটি 1896 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের জন্য গেয়েছিলেন। সার্ধ শতবর্ষে বন্দে মাতরমের গৌরব গাথা অক্ষুণ্ণ রাখার প্রয়াস হিসেবে শ্রী মোদী #বন্দে মাতরম 150 তাদের মতামত পাঠানোর আহ্বান জানান দেশবাসীর প্রতি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আগামী 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপনের কথাও উল্লেখ করেছেন। এবারে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 4 দিনব্যাপী ছট পুজোর দ্বিতীয় দিনে আজ পালিত হচ্ছে খারনা। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে 36 ঘণ্টার নিরম্ব উপবাস। আগামীকাল সন্ধ্যায় নদী জলাশয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। মঙ্গলবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর ব্রত উদযাপন সমাপ্ত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 22তম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। বিদেশ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও আসিয়ান নেতৃবৃন্দ আসিয়ান ভারত সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতারা আজ কুয়ালালামপুরে শুরু হওয়া এই আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন। আয়ারল্যান্ডের নির্দলীয় বামপন্থী রাজনীতিবিদ ক্যাথরিন কন্নলির 10ম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী হিথার হামফ্রেজকে পরাজিত করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ সেশেলস রওনা দিয়েছেন। তিনি সেখানে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ড প্যাট্রিক হেরিমেনির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী বিশাখাপত্তনম থেকে 850 কিলোমিটার এবং গোপালপুর থেকে 950 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল।
মঙ্গলবার সন্ধে থেকে রাতের মধ্যে সেটি রন্ধ্র উপকূলের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী স্থল দিয়ে স্থলভাগ উপক্রম করার সম্ভাবনা। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ লিগের শেষ ম্যাচে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বেলা ৩টে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ছট মহাপর্ব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর একাত্মবোধের প্রতিফলন। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি ছট পুজো উপলক্ষে দেশবাসী, বিশেষ করে বিহার ও ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলের বাসিন্দাদের শুভেচ্ছা জানান। অপারেশন সিন্দুরের সাফল্য প্রতিটি ভারতীয়কে গৌরবান্বিত করেছে বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। 4 দিনব্যাপী ছট পুজোর দ্বিতীয় দিনে আজ পালিত হচ্ছে খারনা। প্রধানমন্ত্রী আজ 22তম আসিয়ান শীর্ষ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। খবর পড়া এখনকার মতো এ পর্যন্তই। এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী মন কি বাতের ভাষণে জাতীয় গান বন্দে মাতরমের কথা উল্লেখ করেন। এই গান আমাদের মনে যে উদ্বেলিত ভাবনা জাগিয়ে তোলে সে কথা উল্লেখ করে শ্রী মোদী জানান, আগামী 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গানটি 1896 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের জন্য গেয়েছিলেন। সার্ধশতবর্ষে বন্দে মাতরমের গৌরবগাথা অক্ষুণ্ণ রাখার প্রয়াস হিসেবে শ্রী মোদী বন্দে মাতরম 150-তে তাদের মতামত পাঠানোর আহ্বান জানান দেশবাসীর প্রতি। 7 नवंबर को हम वंदे मातरम के 150वें वर्ष के उत्सव में प्रवेश करने वाले हैं। 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी और 1896 में गुरुदेव रविन्द्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। वंदे मातरम के गान में करोड़ों देशवासियों ने हमेशा राष्ट्र प्रेम के अपार उफान को महसूस किया है। वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আগামী 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপনের কথা উল্লেখ করেন। স্বাধীনতার ইতিহাসে বিরসা মুন্ডার ভূমিকা এবং উপজাতীয়দের অধিকার রক্ষায় তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন প্রধানমন্ত্রী সে কথাও তুলে ধরেন। 4 দিনব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন। কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবের আরাধনার মধ্য দিয়ে ছট পূজা উদযাপন করা হয়। দ্বিতীয় দিনে আজ খারনা পালিত হচ্ছে। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে 36 ঘণ্টা নিরম্ব উপবাস। নাহায় খায় রীতির মধ্য দিয়ে গতকাল এই উৎসবের সূচনা হয়েছে। এই উপলক্ষে গঙ্গাসহ শহরের বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA কলকাতার স্থায়ী অস্থায়ী মিলিয়ে 39টি জলাশয়ে ঘাটের ব্যবস্থা করেছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের কয়েকটি স্টেশনে আজ ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে হাওড়া থেকে 4টি, ব্যান্ডেল ও আরামবাগ থেকে 2টি, বর্ধমান, শেওড়াফুলি, কাটোয়া থেকে 1টি এবং বর্ধমান থেকে 1টি লোকাল ট্রেন আজ বাতিল থাকছে। এবারে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে বন্দনা সর্দার নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ক্ষুদিরাম সরণির বাসিন্দা 44 বছর বয়সী ওই গৃহবধূ গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরীক্ষায় তাঁর ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে তাঁকে MR বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল মৃত্যু হয় তাঁর। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকার প্রতিটি বাড়িতে মশার লার্ভা খোঁজার অভিযান শুরু হয়েছে। পাশাপাশি নিয়মিত ফগিং ও ব্লিচিং পাউডার ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি বিশাখাপত্তনম থেকে 850 কিলোমিটার এবং গোপালপুর থেকে 950 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম অগ্রসর হয়ে আগামী 24 ঘণ্টার মধ্যে একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্ক রয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই জেলার উপকূলবর্তী থানাগুলির পক্ষ থেকে চলছে মাইকিং। সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে আগামীকাল সন্ধ্যের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
মঙ্গলবার সন্ধে থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্র উপকূলের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। এর ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো।